আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাবাহিনী কোথায় ছিল যখন বাংলাদেশ জুড়ে এত এত মববাজির ঘটনা ঘটেছে, কিংবা ঢাকার বুকেই 2 রাত 3 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা ভাঙা হয়েছে, কিংবা দীপু দাসকে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন যখন লাগানো হয়েছে, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনী কি বাইরে ছিল নাকি ব্যারাকে ছিল? তখন কি তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনছিল, নাকি তারা তখন রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফাউজুল কবির খানের মতো ইউনূস সরকারের চক্রান্তকারী উপদেষ্টা কিচেন ক্যাবিনেটের কথা শুনছিল? এগুলো এখন পর্যন্ত পরিষ্কার হয় না। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার বলেছেন তারা খুব শিগগিরই ব্যারাকে ফিরে যাবেন, এবং শিগগিরই ব্যারাকে ফিরবেন বলে কোনো সুনির্দিষ্ট দিন, তারিখ, মাসের নাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উল্লেখ করেন নাই, তাতে এটা পরিষ্কার যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত হিসেবে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই যে জুন মাসের মধ্যেই পর্যায়ক্রমে সকল সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুন মাসের মধ্যেই সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত নন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পুরো ইউনূস আমলটা জুড়েই, মানে তাঁর আমলটা জুড়েই, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই তো আগস্টের 5 তারিখ 2024 সালে বেরিয়ে এসে দেশের দায়িত্ব নিলেন এবং তারপর সরকার গঠন করে দিলেন, ইউনূস সরকার গঠন করে দিলেন। কাজেই ওই পুরো ইউনূস সরকারের আমলটা জুড়েই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নানা সময় প্রকাশ্যে এবং বিভিন্ন সময় নানা সূত্রমতে জেনে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে সেনাবাহিনীকে তিনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন, এটা না হলে ওটা না হলে, নির্বাচন না হলে, নির্বাচনের তারিখ না দিলে, এরকম নানা রকম সময়ে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টাকে একটা তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন, বা বারবার বলেছেন বটে যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু যা যা ঘটছে 2024-এর আগস্টের পর থেকে বলা মুশকিল সেটা কি সত্যি ডক্টর ইউনূসের সঙ্গে তার দর কষাকষির অংশ ছিল, নাকি একটা সাজানো নাটকের অংশই ছিল মাত্র। প্রথমে ফেব্রুয়ারি মাসে মনে করে দেখেন, 2025-এর ফেব্রুয়ারিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথমবারের মতো বলেছিলেন যে আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না, তাহলে দেশ খুব খারাপ দিকে যাবে, দেশে সবাইকে সতর্ক থাকতে হবে, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে। পরে বলবেন না আমি আপনাদের সতর্ক করি নাই, সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না যদি করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি, আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ওই নাটকীয় বক্তব্যের দিন 2025-এর ফেব্রুয়ারিতে তিনি হঠাৎ করে সংবাদ মাধ্যমের সামনে পিলখানা ট্র্যাজেডির স্মরণে সেনাবাহিনীর এই কর্মকর্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে দাঁড়িয়ে বলে বসলেন যে আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough last 7-8 months, I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। 2025-এর ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান ওই কথা বললেন, তখনও আমরা প্রশ্ন করিনি অবশ্য যে 2024-এর আগস্টে একটা সরকারের পতনের পর ঠিক কেন, কার নির্দেশে, সংবিধানের কোন ক্ষমতা বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2 কাঁধে বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে এসে জাতির সামনে ঘোষণা দিলেন যে তিনি আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন। মানে জানমালের দায়িত্ব নেওয়ার কোনো দায়িত্ব তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সংবিধান অনুযায়ী দেওয়া হয় নাই। এমনকি যে সংবিধান রক্ষায় সেনাপ্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করে গেলেন, এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর এই সাম্প্রতিক সময়ে নির্বাচন হবার পর অত্যন্ত গভীরভাবে কৃতজ্ঞ চিত্তে সেনাপ্রধান যে তাকে রক্ষা করেছেন এবং রাষ্ট্রপতিকে রক্ষার মাধ্যমে সংবিধান রক্ষা করেছেন, এই অবদানের কথা স্মরণ করলেন। কিন্তু কই, রাষ্ট্রপতিকে তো তিনি সামনে আনলেন না।
তিনি সামনে এসে যে দায়িত্ব নিলেন তাতে পরিষ্কার যে সেনাপ্রধান ওই আগের যেসব সেনাপ্রধানরা কু করেছেন কিংবা যেসব সেনাপ্রধানরা নীরব কু করেছেন, মানে বঙ্গভবনে গিয়ে ইয়াজউদ্দিন সাহেবের বঙ্গভবনে গিয়ে সামনে বন্দুক রেখে তাকে জরুরি অবস্থা জারিতে বাধ্য করেছেন, মানে নীরব কু অথবা রক্তক্ষয়ী কু, যতজন যত কু করেছেন তারা যেমন বেরিয়ে এসে টেলিভিশন বা বেতারে দাঁড়িয়ে বলেছেন যে তারা আমাদের জানমালের দায়িত্ব নিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেই কাজটাই করেছেন। কাজেই তিনি যখন বলেন তিনি ব্যারাকে ফিরবেন, সেটা যেমন বিশ্বাস করবার কারণ নাই, ঠিক তেমনি ভাবে বিশ্বাস করবার কারণ নাই যে স্বরাষ্ট্রমন্ত্রী মানে নির্বাচিত বেসামরিক সরকারের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন দেখেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুনের মধ্যে তার সেনা সদস্যদেরকে ব্যারাকে নিয়ে যেতে প্রস্তুত। দেখেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ব্যারাকে ফিরে যাব, আমার কথা না শুনলে ব্যারাকে ফিরে যাব, এসব আরো কয়েক দফায় করেছেন। 2025-এর মে মাসে মনে করে দেখেন, মানে সেনাপ্রধান ওয়াকার চলেন ডালে ডালে আর ইউনূস সাহেব তো চলেন পাতায় পাতায়। ইউনূস সাহেব হঠাৎ করে 2024-এর আন্দোলনের মহান নেতা নাহিদ ইসলামকে ডেকে জানিয়ে দিলেন, তরুণ নেতাকে, যে তিনি পদত্যাগের কথা ভাবছেন, কারণ তিনি চারদিক থেকে এত চাপ সহ্য করতে পারছেন না। মানে তখন বিএনপি এই খলিলুর রহমান সহ নানা উপদেষ্টার পদত্যাগ চাইছে, এনসিপি কারো কারো পদত্যাগ চাইছে, কিন্তু আসল খবর ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি আরো দুই বাহিনী প্রধানকে দুই কাঁধে নিয়ে গিয়ে ডক্টর ইউনূসকে বলে এসেছেন যে তিনি যদি এখনই একটা নির্বাচনের তারিখ না দেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ না দেন, তাহলে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে চলে যাবেন। মনে করে দেখেন, ওই সময়টায় ঠিক ওই সময়টাতেই কিন্তু নয়াপল্টনের সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তো তিনি লন্ডনে নির্বাসিত, তিনিও হুমকি দিয়ে বললেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নিতে হবে। ওরকম একটা সময়ে ইউনূস সাহেব উল্টো নাটক করে বসলেন যে তিনি পদত্যাগ করে ফেলবেন, তিনি আর এই চাপ সহ্য করতে পারছেন না। আর চারদিকে কান্নার রোল পড়ে গেল। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বললেন যেও না সাথী, জামায়াতের আমির বললেন এই সংকট নিরসনে জাতীয় সর্বদলীয় বৈঠক আহ্বান করা উচিত। আর তরুণ নেতারা এমন ইঙ্গিত দেওয়া শুরু করলেন যে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে উত্তরপাড়া আর দিল্লি মিলে তাদের বিপ্লবের সরকার ইউনূস সরকারের পতন ঘটানোর চেষ্টা করছে। মনে করে দেখেন, তখন উপদেষ্টা এবং 2024-এর আন্দোলনের আরেক মহান নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তখন ফেসবুকে প্রকাশ্য স্ট্যাটাস দিয়ে বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের ভাষায় BAL, নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। মানে নর্থ বলতে বাংলাদেশে সাধারণভাবেই উত্তরপাড়া বা ক্যান্টনমেন্টকে বোঝানো হয়। কাজেই এই যে ওয়াকারুজ্জামান এক রহস্যময় চরিত্র, যাকে কিনা এই তরুণ নেতারা এর আগে 2025-এর মার্চে এক দফায় রিফর্মড আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করতে তিনি ক্যান্টনমেন্টে সার্জিস আর হাসনাতকে ডেকে নিয়েছিলেন, সেই কথা ফাঁস করে দিয়ে মহাবিব্রতকর অবস্থায় ফেলেছিল। এরপর ওয়াকারুজ্জামান সামলে ওঠেন বটে, কিন্তু তার মধ্যেও মনে করে দেখেন নির্বাচনের তফসিলটা ইউনূস সরকার দেবেন কি দেবেন না এই নিয়ে যখন নানা রকম আলাপ চলছে, তখন এক দফা আরেকবার নভেম্বরের শুরুর দিকে বিমান বাহিনী আর নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। আর তার পরপরই সরকারকে ঘোষণা দিতে হলো যে অর্ধেক সদস্যকে সেনাবাহিনী মাঠ থেকে সরিয়ে নেবে, কারণ সেনাবাহিনীর সদস্যরা নাকি ক্লান্ত হয়ে পড়েছে, তাদের প্রশিক্ষণের ঘাটতি হচ্ছে। এবং এরপর সেনাবাহিনী সত্যি অর্ধেকে গেল কি গেল না এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো বটে, কিন্তু এই খবর বাজারময় ছড়িয়ে পড়লো যে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তফসিল ঘোষণা না করেন, তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবে 2025 শেষ হওয়ার আগেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন। সেনাপ্রধান যে বাংলাদেশে এই নির্বাচনটা যে শেষ পর্যন্ত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পেরেছে, এটারও সকল প্রকার কৃতিত্ব
সার্বভৌমত্বের অধিকারী হয়েছেন শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ে যাওয়ার পর, সেটাও খুব সুন্দরভাবে সমাধা হয়েছে। দেখেন, নির্বাচন হয়ে যাওয়ার পরপরই একদিকে যেমন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার কৃতজ্ঞ চিত্তে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হলো, তেমনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি কিনা ইউনূস সরকারের পুরোটা আমল জুড়ে উপদেষ্টা হিসেবে সকল সুখ সুবিধা ভোগ করেছেন, তিনি উপদেষ্টা পদ ছেড়ে বেরিয়ে এসে সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিলেন যে ইউনূস সরকারের ভেতরে একটা কিচেন ক্যাবিনেট ছিল, যারা বসে বসে সকল সিদ্ধান্ত নিত এবং তারা নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতো সাবেক সেনা কর্মকর্তারা এসব বিষয়ে কিছুই জানতে পারেননি। তার ওই কিচেন ক্যাবিনেটের গল্প দেওয়ার পরপরই মনে করে দেখুন, মানব জমিন সহ বিভিন্ন পত্রপত্রিকা লেখা শুরু করলো যে এই যে রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্র, ফাউজুল কবির খান, এরা মিলে নাকি নির্বাচনটা ঠেকিয়ে দিতে চেয়েছিলেন যাতে কিছুতেই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে। আর রিজওয়ানা হাসান তো নিজেই সাক্ষাৎকার দিয়ে বলে বসলেন যে তারা শেষ পর্যন্ত এমন ভাবে নির্বাচনটা সমাধা করেছেন যার ফলে কট্টরপন্থী কোনো গোষ্ঠীকে শেষ পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে দেন নাই। আর চারদিকে মানে বিজয়ী পক্ষ যারা বিএনপির তরফে, রাজনীতিবিদদের তরফে, বাংলাদেশের প্রথিতযশা বিশ্লেষকদের তরফে ধন্য ধন্য রব উঠল যে সেনাবাহিনীর একটা কঠোর ভূমিকার কারণেই নাকি শেষ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পেরেছে। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি অবশ্য সেটা মনে করে না। আর নির্বাচনের আগের দিন বিকেল বেলা থেকে যে ভিডিওর পর ভিডিও বেরিয়ে আসছিল যেমন ইচ্ছা জাল ভোট দেওয়ার আর ব্যালট বাক্সে ভোট ঢোকানোর, সেই ভিডিওগুলো নিয়ে অবশ্য কেউ আর কথা বলেন না। তখন সেনাবাহিনী কোথায় ছিল সেটাও এখন পর্যন্ত জানা যায় না, ঠিক যেমন ভাবে জানা যায় না সেনাবাহিনী কোথায় ছিল যখন বাংলাদেশ জুড়ে এত এত মববাজির ঘটনা ঘটেছে, কিংবা ঢাকার বুকেই 2 রাত 3 দিন ধরে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা ভাঙা হয়েছে, কিংবা দীপু দাসকে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন যখন লাগানো হয়েছে, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাহিনী কি বাইরে ছিল নাকি ব্যারাকে ছিল? তখন কি তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা শুনছিল, নাকি তারা তখন রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, ফাউজুল কবির খানের মতো ইউনূস সরকারের চক্রান্তকারী উপদেষ্টা কিচেন ক্যাবিনেটের কথা শুনছিল? এগুলো এখন পর্যন্ত পরিষ্কার হয় না। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত সহজে এই ক্ষমতার কেন্দ্র থেকে নিজেকে উঠিয়ে নিয়ে তারেক রহমান সরকার, বেসামরিক একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাবেন ব্যারাকে, সেটা এখনই বিশ্বাস করা মুশকিল। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদের ইঙ্গিতে, যাদের ভরসায়, যাদের উৎসাহে ব্যারাক থেকে বেরিয়ে এসেছিলেন 2 কাঁধে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে, তাদের অনুমোদন ছাড়া তার পক্ষে ব্যারাকে ফিরে যাওয়া মুশকিলও বটে। আবার মনে রাখতে হবে, বিপ্লবোত্তর পরিপ্রেক্ষিতে দেশে দেশে এই ঘটনা ঘটেছে, মানে মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের পর যে 7ই নভেম্বর, তাকেও তো সিপাহী জনতার বিপ্লব বলা হয়। এই সব কিছুর পরিণতিতেই বিশ্বজুড়ে সাধারণভাবে একটা সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারই শেষ পর্যন্ত একটা লম্বা সময় স্থায়ী হয়ে যায়। কাজেই ক্ষমতার কেন্দ্র ছেড়ে ওয়াকারুজ্জামান সত্যি আই হ্যাড এনাফ বলে তার বাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাবেন, সেটা ভাবা যেমন মুশকিল, বরং ইতিহাস পর্যালোচনা বলে, বিশ্লেষণ বলে যে 2027-এর জুনে ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার কথা। তার আগে যে কোনো ঘটনা প্রবাহ আসলে সেনাবাহিনীকে বরং প্রকাশ্য ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে পারে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছেন যতক্ষণ পর্যন্ত দেশটি সরকার চাইবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্যরা মাঠে কাজ করে যাবেন, তখন বাংলাদেশ ভারত সীমান্তে ভারত সরকার সেনা তৎপরতা বাড়ানোর উদ্যোগ বেশ ত্বরান্বিত করছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার।
এবার ভারতের উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ভারতের কেন্দ্রীয় সরকারের সীমান্তে 5টি বিমান ঘাঁটি তৈরি আর চিকেন স্নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথ বানানোর পরিকল্পনাকে সহজ করে দিয়েছে। যে কোনো ধরনের অচল অবস্থা তৈরি হলে ভারতের মূল ভূখণ্ডের সাথে যাতে 7 সিস্টারের সামরিক যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে তার জন্য তৈরি করা হচ্ছে এই ভূগর্ভস্থ রেলপথ। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে চিকেন স্নেকের নিরাপত্তাকে পুরো দমে ঠেলে সাজানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিগগিরই বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। তার আগে ভারত সরকারের 2019 সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন তারা সবাই অবৈধ। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ অবৈধদের হস্তান্তর করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ এর হাতে। তারা হস্তান্তর করবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জবাবে বেশ কৌশলী মন্তব্য করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, চিকেন স্নেকের পর ভারত বাংলাদেশের আরও 2টি সীমান্তে সামরিক তৎপরতা বাড়াতে পারে। ভারতীয় বিশ্লেষকদের মতে এই 2টি সীমান্তকে বাংলাদেশের জন্য চিকেন স্নেক হিসেবে দেখা হয়। প্রশ্ন হলো, খুব দ্রুত চিকেন স্নেক সহ সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত সরকার এতগুলো ব্যবস্থা কেন নিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো বা পুশিন করার ঘোষণা দিয়েছিল। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরুর ঘোষণা দেয়। তৃণমূল কংগ্রেসের আমলে এই কাজ ঠেকেছিল কারণ মমতা ব্যানার্জির রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর করেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই ঘোষণা দেন 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। ঘোষণা মতো এরই মধ্যে কাজও শুরু হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে প্রথম দফায় 27 কিলোমিটার জমি তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। 20 মে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারত এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সঙ্গে ভারতের 4টি রাজ্যের সীমান্ত আছে। বিএসএফ এর চাহিদা ও প্রয়োজন মতো বাকি রাজ্যগুলো জমি দিলেও মমতা সরকার টালবাহানা করেছে। ভারত বাংলাদেশের সঙ্গে মোট 4097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 3240 কিলোমিটার সীমান্তে ইতিমধ্যে ফেন্সিং করা হয়েছে এবং এখনো প্রায় 850 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া বাকি রয়েছে, যার মধ্যে 175 কিলোমিটার দুর্গম এলাকা রয়েছে। এই 175 কিলোমিটারের মধ্যে 127 কিলোমিটার অংশে ফেন্সিং হওয়ার কথা। দর্শক, শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকাবেই না, সাথে এর মধ্যে যারা অবৈধভাবে ভারতে গিয়েছে তাদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে। 20 মে নবান্নে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি ওই দিন থেকে তার রাজ্যে কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে গিয়েছে তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না, কিন্তু যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী।
বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিএএ তে বলা আছে 60টি সম্প্রদায় বা ধর্ম পালন করা লোকদের কথা যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন তাদের পুলিশ কোথাও হেনস্থা করতে পারবে না। তবে 60টি সম্প্রদায় যারা সিএএ এর আওতায় আছে তাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমান সম্প্রদায় নেই। আইনটির কিছু পরিমার্জন 2024 সালে করা হয়েছে, তবে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের মুসলমান মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এদিকে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি তা দেশটির সাংবাদিকরা জানতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। তিনি বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি মনে করেন ভারতের সিএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন কানুন, সেখানে বাংলাদেশের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। যদিও বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো এই পুশিন ইস্যুতে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের একাধিক সূত্র বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মূল চিন্তা এই অবৈধ অনুপ্রবেশ নয়, বরং চিকেন স্নেকের নিরাপত্তা। ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর এই করিডোরের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল বাংলাদেশের ইউনূস সরকারের আমলে। বিএনপি সরকার আসার পর হঠাৎ করে এবং খুব দ্রুত গতিতে এই করিডোরে ভারত সরকার সামরিক তৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাক পড়েছে দিল্লিতে। তার আগে শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার এই চিকেন স্নেক করিডোরের 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সাথে এই অঞ্চলের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এই 120 একর জমি কেন্দ্রকে দেওয়ার অর্থ হলো ভারত যে গত বছর দেড়েক ধরে চিকেন স্নেক করিডোরকে ঘিরে মাটির তলদেশ দিয়ে রেল লাইন ও সড়কপথ করতে চাইছে, সেটিতে আর কোনো বাধা থাকবে না। ইতিমধ্যে ভারতের সুরক্ষার কথা ভেবে রাজ্যের কাছ থেকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের 7টি সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা জাগাঁও হয়ে ভারত ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং সম্পূর্ণ অংশ। দর্শক, চিকেন স্নেকের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হলো এমন একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডোরের দৈর্ঘ্যে প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 22 কিলোমিটার এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু, তাই এর নাম চিকেন স্নেক। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। শেষের দুই দেশের সঙ্গে কৌশলগত অবস্থানে থাকা এই অঞ্চলে অপারেশন সিঁদুরের পর থেকে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। তখন প্রায় একই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হলে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দেয় ভারত। স্থলবেষ্টিত উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্য তখন ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা এই 8 রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করে। করিডোরটি নাগরিকদের চলাচল ও সামরিক সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের লাইফলাইন। এই করিডোর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যের সব ধরনের রসদ, পণ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়। এটি বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে, আঞ্চলিক অখণ্ডতায় হুমকি তৈরি হবে। এই কারণে এর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত। এই করিডোরে খুব কাছেই ঢোকালাম। 2017 সালে চীন ভারত সামরিক উত্তেজনার পর এখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে দিল্লি। এই করিডোরের উপর নির্ভরতা কমানোর জন্য
আগে থেকেই ভারত বিকল্প সংযোগ পরিকল্পনা খুঁজছিল। চিকেন স্নেক শুধু ভৌগোলিক করিডোর নয়, এটি ভারত বাংলাদেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এই করিডোরের জন্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার গত বছর 3 ধরে 5টি বিমান ঘাঁটি, 3টি সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী এরই মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ী এবং বিহারের কিশনগঞ্জ এই 3টি জায়গায় নতুন ব্যাটালিয়ন অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। চিকেন স্নেক করিডোর থেকে ধুবড়ী দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার আর কিশনগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। কিন্তু এসব সেনা ও বিমান স্থাপনা কার্যত অচল হয়ে যেতে পারে যদি এই চিকেন স্নেক কখনো আক্রান্ত হয়। কারণ চিকেন স্নেক বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে 5 কোটি মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই সংকটও কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত সরকার। আর এজন্যই তার এই করিডোরে মাটির নিচে বা ভূগর্ভস্থ রেলপথ বানানোর উদ্যোগ নিয়েছে। একদিকে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেল লাইন বসানো হবে, অন্যদিকে আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে সুদীর্ঘ এক সুড়ঙ্গ পথের পরিকল্পনা অনুমোদন করেছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 3 মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে 11 কিলোমিটার দূরের রাঙাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতর দিয়ে রেল লাইন বসানো হবে। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছাকাছি যে 3টি নতুন সেনাঘাঁটি বানাচ্ছে, তার মধ্যে 2টি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ার খুব কাছাকাছি দিয়ে যাবে প্রস্তাবিত ভূগর্ভস্থ রেলপথটি। তৃতীয় সেনাঘাঁটি হচ্ছে আসামের ধুবড়ীতে। এছাড়া মাটির উপর দিয়ে যে 2 লেনের রেলপথ ইতিমধ্যে আছে, সেটিকে 4 লাইনের রেলপথে পরিবর্তিত করা হবে। রেল বিশেষজ্ঞরা বলছেন, এরকম প্রকল্প ভারতীয় রেল এর আগে নেয়নি, যেখানে 3টি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি সুদীর্ঘ সুড়ঙ্গ কেটে রেল লাইন পাতা হবে। প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে স্পর্শকাতর করিডোরকে ঘিরে এমন হাই প্রোফাইল অবকাঠামোগত পরিকল্পনা কেন ভারত সরকার দ্রুত বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটির মূল লক্ষ্য হলো যুদ্ধকালীন অবস্থায় সামরিক পরিবহন বা যোগাযোগ যাতে নিরবিচ্ছিন্ন থাকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের 31টি জায়গায় সিভিল ডিফেন্সের মক ড্রিল আয়োজনের যে পরিকল্পনা নিয়েছে, তার মধ্যে 17টি ছিল চিকেন স্নেক। ভারতের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে কন্টিনজেন্সি বা আকস্মিক পরিকল্পনার পেছনে 3টি কারণের কথা বলা আছে। এগুলো হলো অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদ, বহিরাগত সামরিক হুমকি ও প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সংক্রান্ত নথিতে বলা আছে, শিলিগুড়ি করিডোরের পশ্চিম সীমানা থেকে সম্ভাব্য প্রবাহের ঝুঁকি আছে। এই পশ্চিম সীমানা মানে হলো বাংলাদেশ সীমান্ত। ভারতের একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সখ্যতা এবং নতুন সরকার ক্ষমতায় আসার পরও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা না কমার কারণে ভারত সরকার চিকেন স্নেকের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইছে। চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারের পর ভারত সরকার অন্য 2টি সীমান্তেও হাত দেবে। সে 2টি সীমান্ত আবার বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর একটি হলো 80 কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলের একটি করিডোর, যা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।